নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম পর্বে আপনাদের সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম পর্ব মানে বাংলা স্ফিয়ার ইউটিউব চ্যানেলের প্রথম পর্ব। আজকে পয়লা বৈশাখ, অর্থাৎ বাঙালির বড় আনন্দের দিন। আমরা এই পয়লা বৈশাখের দিনে অনেক কিছু করে থাকি, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা একটু বেহিসেবি হই। তবে উৎসব হিসেবে এটা কিন্তু পয়লা বৈশাখ পালিত হয় অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশে। আমাদের এখানে সে অর্থে হয় না। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি যদি 10 জন বাঙালি ছেলে মেয়েকে র্যান্ডামলি জিজ্ঞেস করি গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে যে আজকে পয়লা বৈশাখ জানো, সবাই বলবে হ্যাঁ। আরে বছর কততম বছর? তখন দেখবে সবাই চুপ। অর্থাৎ আমরা বাঙালিরা এখনও যেটুকু বাঙালি অবশিষ্ট আছি আর কি, আমাদের কাছে আমরা বাঙালিয়ানা বলুন বা বাঙালি সত্তাকে একটুখানি আবার চাগাড় দেওয়া বলুন, এটা আমরা করি পয়লা বৈশাখ, পুজোর 4 দিন, আর 2-1 দিনের মধ্যে ভাইফোঁটা, এরকম কিছু কয়েকটা বিশেষ দিন আমরা মেনে নিয়েছি। সেদিন আমরা বাঙালি হই, সাহেবরাও বাঙালি হয়। আমি দেখেছি যেসব বাঙালিরা আদারওয়াইজ সাহেব, স্যুটটাই পরে ছাড়া ক্লাবে যান না, তারাও এইসব দিনে বেশ ধাক্কাপার ধুতি, সুন্দর রঙের পাঞ্জাবি পরে টরে যান। আমার বক্তব্য সেটা নয়। এই দিন 4 আগে আমার কাছে ডাকযোগে একটা চমৎকার বই এসেছে। বইটির লেখক আপনারা সবাই তাকে চেনেন, তার নাম জহর সরকার। জহর সরকার এর প্রথম পরিচিতি, তিনি একজন দক্ষ আমলা প্রশাসক। একটা বাংলা বইয়ে বেরিয়েছে, দেশ প্রকাশন বার করেছে। বইটির নাম হচ্ছে 13 পার্বণের ইতিকথা। আপনারা যদি দেখতে চান, এই হচ্ছে তার প্রচ্ছদ। বেশ সুন্দর প্রোডাকশন। ইদানিং দেশের প্রোডাকশন অত্যন্ত ভালো হচ্ছে বলে আমার নিজের মনে হয়। আমার স্ত্রীর একটা বইও দেশ এবার বইমেলায় ছেপেছে, সুন্দর ছেপেছে। একটা জায়গায় আমার কোথায় ভাল লাগলো, সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার বলে একটা আলাদা করে পরিচ্ছেদ লিখেছেন জহরবাবু। তাতে তিনি বলেছেন যে দেখা তো হলো, কিছুখানি বোঝাও না হয় হলো, কিন্তু কাগজ কলম এক করে লেখা তো আর হয়ে উঠছিল না। এই ব্যাপারে প্রথম আমায় সাহায্য করেছিলেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সম্পাদক সুমন চট্টোপাধ্যায়। আমার অফুরন্ত তাত্ত্বিক ব্যাখ্যা শুনে চেপে ধরলেন বাংলা ভাষায় লেখার জন্য। এ ব্যাপারে বেশ দ্বিধাগ্রস্ত তো ছিলামই, অনেক সময় আতঙ্কগ্রস্তও, কিন্তু সুমন ছিলেন নাছোড়বান্দা। এটা পড়ে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমার সবচেয়ে ভালো লাগলো, এবং মনটা এই জন্যে একটু ভালো লাগলো যে জহরদা অন্তত কৃতজ্ঞতাটুকু স্বীকার করেছে। আমার মনে হয় যে এই কৃতজ্ঞতা স্বীকারের ব্যাপারটা বাঙালিদের মধ্যে কার্যত উঠে যাচ্ছে। অর্থাৎ আমি যার যত বেশি করে উপকার করব, ধরে নিতে হবে সে আমাকে তার তত বেশি করে বাঁশ দেবে। এটাই হচ্ছে নিয়ম। পয়লা বৈশাখের প্রথম চ্যাপ্টারটার নামই হচ্ছে জহরদার
বৈশাখী নিউ ইয়ার, তাতে তার মূল কথাটা কি? উনি বলছেন যে এই বহু নববর্ষ বৈচিত্র্যের মধ্যে ক্রমশ একটা ঐক্যের ধারণা তৈরি হয়েছে। অর্থাৎ নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে পার্বণের মধ্যেও এবং পার্বণের ইতিহাস চর্চা করলেও আমরা দেখতে পাবো যে কোনো একটা যোগসূত্রে আমরা প্রত্যেকেই বাঁধা। যেমন ভারতবর্ষের অধিকাংশ নববর্ষ পালিত হয় বসন্তকালের পরে থেকে এই গ্রীষ্মের বৈশাখের মধ্যে। গতকাল যেমন ওড়িশাতে ছিল ওদের নববর্ষ। এটা কেন হয়? তো এটার একটা ইতিহাসও আছে। জহরদা বলছেন যে রাজা শশাঙ্কের আমলে সূর্য সিদ্ধান্ত মতে পয়লা বৈশাখ পালন শুরু হয়েছিল, কিন্তু এই প্রথাকে জনপ্রিয় করে তোলেন মুঘল সম্রাট আকবর এবং তার জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি। চান্দ্রমতে নির্ধারিত হিজরি ক্যালেন্ডার দিয়ে কৃষির ফসল তোলার সময়ের হিসেব রাখা কঠিন ছিল, ফলে খাজনা তোলার সুবিধের জন্য একটা নতুন ক্যালেন্ডারের প্রবর্তন হলো ফসলি সন বা তারিখ-ই লাহালি। এটি ছিল সৌর ও চান্দ্র গণনার সংমিশ্রণ। ধর্ম ও সংস্কৃতির আড়ালে থাকে অর্থনীতি ইত্যাদি ইত্যাদি। এইভাবে তিনি তামিলনাড়ুতে কীভাবে হয়, কোথায় কি হয়, অন্যান্য রাজ্যে কে কী করে, সেটা তিনি বলেছেন। বলার পরে শেষে একটা এমন কথা বলেছেন যেটাকে আমি মনে করি খুব খাঁটি কথা। সাহেবি কেতায় ঘড়ির কাঁটা ধরে হ্যাপি নিউ ইয়ারে অভ্যস্ত হয়েছি আমরা। ভারত এবং প্রতিবেশী নানা দেশের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারি এই ছক বাঁধা সেলিব্রেশনের বাইরে কিভাবে বহু রং, বহু রীতি এবং বহু রূপে বহু নববর্ষের মালা গাঁথা হতে পারে। ভারতের বৈচিত্র্যের স্বরূপটাও অনুধাবন করতে পারি। আমরা মুখে বলি বটে পয়লা বৈশাখ, নববর্ষ, হালখাতা হয় দোকানে, কিছু কিছু জায়গায় পুজো পার্বণও বোধহয় হয়, খাওয়া দাওয়া তো হয়ই বাড়িতে, কিন্তু আমরা মোটামুটি নববর্ষ হিসেবে, জাতি হিসেবে আমরা পয়লা জানুয়ারিকেই স্বীকার করে নিয়েছি। এই বইতে একটা মাত্র নামের উল্লেখ আছে, জহরদার বইতে একটা উৎসবের। আমি ওই একটা ছোট্ট নামের মাহাত্ম্য কী তাই নিয়েই আজকে আপনাদের বলবো। এই উৎসবটির নাম হচ্ছে নওরোজ। এইটা ভারতবর্ষে উদযাপিত হয় কাশ্মীরে, কিন্তু নওরোজ যদি দেখতে হয় এবং তার রংবাহার, তার প্রাণোচ্ছ্বাস, তার খাওয়া দাওয়া, তার উদ্দামতা, তাহলে আপনাকে যেতে হবে হয় আফগানিস্তান নয় ইরান। নওরোজ উৎসব অতি প্রাচীন, 3000 বছর আগের, এবং এসেছে এটা পারস্য থেকেই। এমনিতে আফগানিস্তান কেন, আফগানিস্তান, পাকিস্তান সর্বত্রই শিয়া সুন্নির লড়াই সাংঘাতিক, এবং নওরোজ কিন্তু একটা শিয়া ফেস্টিভ্যাল। এতৎ সত্ত্বেও নওরোজের দিন কিন্তু শিয়া সুন্নির মতভেদ থাকে না, তারা সবাই রাস্তায় বেরিয়ে এসে উৎসবে সামিল হয়। এটাই হচ্ছে নওরোজের মাহাত্ম্য। 1989 সালে, বহুদিন হয়ে গেল, সোভিয়েত সেনা আফগানিস্তান ছাড়ার পরে আমরা কয়েকজন ভারতীয় সাংবাদিক আফগানিস্তান গেছিলাম। আমার সঙ্গে ছিলেন আপ্পান মেনন, এখন প্রয়াত, একদা হিন্দু কাগজের স্পেশাল করেসপন্ডেন্ট, তারপরে প্রণয় রায়ের সহকর্মী,
আর ছিলেন শেখর গুপ্তা। শেখর গুপ্তার নাম জানেন না এরকম কোনো ভারতীয় সংবাদ পাঠক আছেন বলে আমি মনে করি না। তো আমরা তো কাবুলে মোটামুটি বন্দি, আমাদের তো তার বেশি দূরে যেতেও দিচ্ছে না, কেননা গোলাগুলি চলছে, রকেট পড়ছে, জীবনের ঝুঁকি আছে। তার মধ্যেও আমরা ম্যানেজ করে এদিক ওদিক করে গিয়েছিলাম, সেটা অন্য কথা। কিন্তু ওটা হঠাৎ আমাদের বলল যে 2 দিন পরে আপনাদের একটা খুব ভালো জায়গায় নিয়ে যাব এবং সেদিন আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। তো আমরা জিজ্ঞেস করলাম কোথায়? তো আমাদের যে দোভাষী ছিল সে বলল মাজারি শরীফ। মাজারি শরীফের নাম শুনেছিলাম। মাজারি শরীফ যে বাল্খের রাজধানী সেটাও জানতাম, তুর্কমেনিস্তানের একদম প্রত্যন্ত সীমানার ঘেঁষা তাও জানতাম, মাজারি শরীফের ব্লু মস্ক অর্থাৎ নীল মসজিদ একটা পৃথিবীর স্থাপত্যের ক্ষেত্রে একটা আশ্চর্য সম্পদ। আমরা 3 জন সাংবাদিক এবং আমাদের সঙ্গে কয়েকজন দেহরক্ষী এবং সেই দোভাষী, এরা সবাই মিলে আমরা মাজারি শরীফ গিয়ে পৌঁছলাম। কাবুল থেকে মাজারি শরীফের দূরত্ব বিমানে এখন ঠিক মনে নেই, তবে কোনো অবস্থাতেই 40-45 মিনিটের বেশি নয়। আপনারা জানেন যে রুশি ফৌজ আফগানিস্তানে আসে, এসে 10 বছর তারা তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করে, পারে না। তারপরে নাকে খত দিয়ে শেষ পর্যন্ত আমুদরিয়া পেরিয়ে সোভিয়েত ফৌজ দেশে ফিরে যায় এবং তারপরে যে সোভিয়েত ইউনিয়ন খণ্ড খণ্ড হয়ে যায়, তার পিছনে এই আফগানিস্তান যুদ্ধের একটা মস্ত বড় ভূমিকা ছিল। তখন চলে যাওয়ার সময় সোভিয়েত ফৌজ বা সোভিয়েত প্রতিনিধিরা তারা নাজিবুল্লাহকে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই সময় নাজিবুল্লাহর খুব সৌভাগ্য যে বাল্খের হিসেবে, ওনার এমিসারি হিসেবে যাকে তিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে রাসিক দস্তাম। এই রাসিক দোস্তাম এই তালিবানদের যে হলো, ক্ষমতার হস্তান্তর হলো, তাতেও একটা ভূমিকা পালন করেছিলেন বলে আমি দেখেছি। বিমানবন্দর থেকে আমাদের নিয়ে যাওয়া হলো একটা সরকারি গেস্ট হাউসে, একদম মামুলি ঘর, এক একটা ঘরে 2 জন করে। আমরা আর কোনো সময় নষ্ট না করে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে রাস্তায় মানুষের উন্মাদনা দেখে আমরা না কমপ্লিটলি একদম ফ্ল্যাবারগাস্টেড না, বিভ্রান্ত হয়ে গেল। ভিড় দেখতে বাঙালি কিন্তু অনভ্যস্ত নয়। আমি কলকাতার ছেলে, অষ্টমীর রাতের পুজোর ভিড় দেখেছি, সেই ভিড়ে সামিলও হয়েছি, কিন্তু এই ভিড়ে কোনো ঠেলাঠেলি নেই। এই ভিড়ে চেঁচামেচিও সেই অর্থে কিছু নেই। এই ভিড়ে যেটা আছে সেটা হচ্ছে রঙের জৌলুস। মানুষ যে কত রকম রঙের পোশাক পরতে পারে এবং কত রকম রঙের খাবার বানাতে পারে, রাস্তায় নেমে আমরা সেটা টের পেলাম। দেখলাম রাস্তার একপাশে সার দিয়ে দোকান তৈরি হয়েছে, যে দোকানে লোকজন খাওয়া দাওয়া করবে। তো আমরা কিছুক্ষণ ওখানে ঘোরার পরে আমাদের বলল আবার তোমরা ফেরত চলে এসো গেস্ট হাউসে। গেলাম। তার বিকেলবেলা এই 4টে নাগাদ আমাদের একটা ইয়েতে করে, জিপে করে, বললো না কোথায় নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি একটা স্টেডিয়ামের মাঝখানে আমাদের নিয়ে গেল।
কি ব্যাপার, স্টেডিয়াম ভর্তি লোক, প্রত্যেকের ঘাড়ে একটা করে কালাশনিকভ, এমনকি 3 বছরের একটা ফুটফুটে বাচ্চা, সে বাবার কোলে বসে আছে, তার কাঁধেও একটা টয় কালাশনিকভ। অর্থাৎ কালাশনিকভ আইডেন্টিফাইড আফগানিস্তান অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। তারপরে আমি জিজ্ঞেস করলাম দোভাষীকে, যেখানে কেন এনেছো? বলে দাঁড়াও না, তুমি দেখতে পাবে। তারপরে যেটা দেখলাম, আজকেও চোখ বুজে মনে করলে আমার রক্ত হিম হয়ে আসে। দুপক্ষে 11 ঘোড়সওয়ার, আর মাঝখানে একটা গরুর মাথা বা কোনো একটা অ্যানিমালের মাথা আছে। খেলাটা হচ্ছে যে এই তোমাকে এক পক্ষকে গিয়ে তলা থেকে ওটাকে তুলে উল্টো দিকের গোলপোস্টে ওটা নিয়ে যেতে হবে। তোলাটা দেখলাম খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু তোলার পরে যে প্রতিরোধটা হচ্ছে তাকে আটকানোর জন্য, সেটা কোনো পৃথিবীর কোনো খেলার ব্যাকরণের বইতে থাকতে পারে না। এবং এটা অলমোস্ট ব্লাড কার্লিং, পড়ে যাচ্ছে ইয়ে থেকে, গা হাত পা ছেঁচড়ে যাচ্ছে, অনেক সময় এরকম পায়ে আটকে গিয়ে ছ্যাঁচড়াতে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। ওইখানে সারাদিন কাটানোর পরে আমরা একটু হাঁটতে হাঁটতে শহরটা দেখতে দেখতে আমরা ওই গেস্ট হাউসে যাব। সারাদিন কিছু খাওয়া হয়নি, সকালবেলা বেরিয়েছি, খাওয়া হয়নি নিজেদের দোষেই। আপ্পান বলল একটা পোলাওয়ের দোকানের সামনে পোলাও আর কাবাব আর রোস্ট এসব তৈরি হচ্ছে, গন্ধ কি, এখনও আমি এখানে বসেও সেই ঘ্রাণ পাচ্ছি। বললো চলো এইখানে বসেই আজকে আমরা স্ট্রিট ফুড খাই। স্ট্রিট ফুড, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মাজারি শরীফের রাস্তায় ফুটপাথের দোকানে আমি যে কাবুলি পোলাও খেয়েছিলাম তার সমতুল্য কোনো কিছু ভারতবর্ষের কোনো 7 তারা হোটেলও দিতে পারবে না। কিন্তু আমাদের জন্য চমক তখনও বাকি ছিল। গেস্ট হাউসে এসে একটু স্নান টান করে একটু জিরোচ্ছি, হঠাৎ তখন প্রায় সন্ধে হবো হঠাৎ দেখি বন্দুকের আওয়াজ, মানে কি সে একদম বিদীর্ণ করে বন্দুকের আওয়াজ কানের কাছে। রসিক দোস্তাম এসছে আমাদের সঙ্গে দেখা করতে, আমরা মেহমান, এবং তার সঙ্গে কিছু না হলেও 1-1.5 হাজার সশস্ত্র রক্ষীরা এসছে, যারা আনন্দে উদ্বাহু হয়ে গগন বিদীর্ণ করে বন্দুক ছুটছে। রসিক দোস্তামের সঙ্গে আলাপ হলো, অদ্ভুত চরিত্র, একটুখানি হিন্দিও বলতে পারত, তবে আমরা তো কেউ জানি না, পুস্তুও জানি না, দারিও জানি না, তাজিকদের ভাষাও জানি না, ফলে কমিউনিকেশন ওয়াজ এ প্রবলেম, নিশ্চয়ই প্রবলেম। কিন্তু ভদ্রলোক আমাদের সঙ্গে দেখা করলেন এবং সৌজন্য বিনিময় করলেন, তারপরে দলবল নিয়ে আবার চলে গেলেন। সন্ধ্যে 7টা 7:30 নাগাদ দোভাষী দেখি দরজায় কড়া নাড়ছে। মানে কী হবে এখন? বলছে আবি মুজরা হোগা। মানে মুজরা? আফগানিস্তান একটা ইসলামিক স্টেট, হ্যাঁ, এখানে আবার মুজরা কী গো? বলছে আপাইয়ে না, ও হিন্দি বলতে পারতো, কেননা দিল্লিতেও বহুদিন ছিল। তবে সত্যিই দেখি তাই, মানে দর্শক বলতে আমরা 4 জন, তারপরে গুটি কতক ওই রক্ষীদের লোকেরা এলো, আর একটি মধ্যবয়স্ক মহিলা, তিনি ঘাগরা টাগরা পরে একটা আফগানি টিউনের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ নাচলেন, ঘুরে 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 ঘুরে।
কিন্তু সেখানেও শেষ নয়, নাচ হয়ে গেল, তারপরে যা না হলে সাংবাদিকদের দিনটা খুব মাঠে মারা যায়, সেটা বের হলো, অর্থাৎ কারণ বাড়ি, এবং একেবারে বেস্ট অফ কারণ বাড়ি এবং স্কচ হুইস্কি দিয়ে আমাদের ওরা রাত্রিবেলা খাওয়ার আগে আপ্যায়ন করলো। পরের দিন ফিরে আসব। ফিরে আসার সময় আমাদের বলা হলো যে মাজারি শরীফে এসছেন, ব্লু মস্ক দেখবেন না, এটা হতে পারে না, সত্যিই হতে পারে না। তো আমরাও গেলাম সেই নীল মসজিদে, একেবারে ঠিক থেকে ভিড়, সেই ভোর থেকেই ভিড়, কারণ এই উৎসবটা কয়েকদিন ধরেই চলে। যেমন ভিড় তেমনি পুলিশ আর মিলিটারি। এত পুলিশ মিলিটারি কেন না, গভর্নর আসবে কটার সময় যেন এসে এখানে একটা বক্তৃতা দেবে, অতএব তার সুরক্ষা এবং নিরাপত্তার জন্য এইসব পুলিশের ব্যবস্থা হয়েছে। আমরা তো ভিড় ঠেলে ঠেলে ঠিক মসজিদের মাঝখানে যে প্রাঙ্গণ সেখানে পৌঁছলাম। আমি একসঙ্গে অত পায়রা ট্রাফালগার স্কোয়ারেও দেখিনি, এবং সাদা ধবধবে পায়রা, তারা যখন একসঙ্গে কেউ একটা হাততালি দিল আর উড়ে গেল মাথার উপর দিয়ে, ওই শ্বেত পারাবতের যে একটা মায়াবী পরিবেশ তৈরি হলো, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবার তালিবান বলেছে যে তোমরা নওরোজ ফেস্টিভ্যাল করতে পারো, কিন্তু রাস্তাঘাটে কিছু করা যাবে না, যে যার বাড়িতে করো। কিন্তু মাজারি শরীফ বলেই, এবং এখনও ওদের কাবুল বিরোধী আর তালিবান বিরোধী ব্যাপারটা ওদের রক্তে এতই গরম যে আমি কাগজে পড়লাম যে এবার মাজারি শরীফে নওরোজ পালিতই হয়নি, এবং সেটাই ছিল মাজারি শরীফবাসীর মৌন প্রতিবাদ। নওরোজ হোক আর না হোক, আমাদের বাঙালির শুভ নববর্ষ তো থাকবেই। আজ পয়লা বৈশাখ, সেই জন্যেই আমি অনেক ভেবেচিন্তে আমার চ্যানেল আজকে লঞ্চ করেছি। এর পরের এপিসোডে আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো এই গত কয়েক মাসে আমাকে অত্যন্ত বেদনা দিয়েছে, সেরকম কয়েকটি বিষয়। কিন্তু আজকে একেবারে প্রতিজ্ঞা করে বসেছি যে কোনো রকম মতবিরোধ তৈরি হয় বা কোনো রকম দেশ তৈরি হয়, এরকম কোনো কিছু করব না। আপনাদের নববর্ষ ভালো কাটুক, 1429 ভালো কাটুক, এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নমস্কার।